নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পদ্মশ্রী করিমুল হক, খোঁজ নিতে পৌঁছলেন অভিনেতা দেব। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরী পাড়ায় অসমাপ্ত রাস্তার জেরে চরম দুর্ভোগে সাধারণ মানুষ, পথ অবরোধ করে বিক্ষোভ। মকর সংক্রান্তিতে জলপাইগুড়ির বিভিন্ন গৃহস্থের বাড়িতে শুরু হয়েছে বাস্তু পূজা। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছে এই বাস্তু পূজা। পৌষ সংক্রান্তিতে সকলেই, ছোট বড় প্রত্যেকে মেতে উঠেছেন এই বাস্তু পূজায়। মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু শঙ্খধ্বনির মধ্য দিয়ে বাস্তু পূজা পার্বণে জলপাইগুড়ির গৃহিণীরা। মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু শঙ্খধ্বনির মধ্য দিয়ে পূজা পার্বণ জলপাইগুড়িতে। চারিদিকে কুয়াশার চাদরে মোড়া, কনকনে শীত, এরই মাঝে উলু শঙ্খধ্বনি। ঘড়ির কাঁটায় ভোর ৩টে। অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনির এলাকায় বাড়ির গৃহিণীরা কাক ভোর থেকেই পৌষ পার্বণের পুজোতে মেতে উঠেছেন। সাত সকালে স্নান সেরে বাড়ির উঠোনে, তুলসী স্থানে, বাড়িতে প্রবেশের পথে, ঠাকুরের মন্দিরে পৌষ সংক্রান্তির নতুন চালের গুঁড়ো করে গুলিয়ে পিঠের আকারে ছাপ দিয়ে তার উপর সিঁদুর দিয়ে কমলা লেবু, তিলের নাড়ু, কদমা, বাতাসা, ফুল ইত্যাদি নানান উপকরণ দিয়ে সাজিয়ে মকর সংক্রান্তির পুজোয় ব্রত হয়েছেন গৃহিণীরা। পূর্বপুরুষের রেওয়াজ অনুযায়ী নিয়ম মেনে এদিন মকর সংক্রান্তির পুজোতে মেতে উঠেছেন সকলেই। মূলত গ্রাম বাংলায় এই দৃশ্য আজও বিরাজমান। এ সময় কৃষকরা নতুন ধান ঘরে তোলেন এবং সেই ধানের থেকে চাল তৈরি করে পুজো অর্জনের মধ্য দিয়ে পৌষ সংক্রান্তিতে মেতে উঠতে লক্ষ্য করা যায়। নতুন চালের গুঁড়ো চালে দিয়ে পিঠে পুলি, পায়েসের আয়োজন, প্রত্যেক ঘরে ঘরে আনন্দমুখর হয়ে ওঠে এদিন। বাড়ির এবং পরিবারের মঙ্গল কামনায় এই বাস্তু পুজো করা হয় বলে অনেকেরই মত। আজকের দিনে মকর সংক্রান্তি, মানে সকলে উঠে ভোরবেলা চান টান সেরে পুজো করতে হয়। চালের গুঁড়া লাগিয়ে, তারপরে তিলের খাজা, কদমা, কমলা এইসব দিয়ে আমরা পূজা করি। কোথায় পূজা করে? কি পূজা? বাস্তু পূজা বলে এটাকে। আচ্ছা। আর বাড়ির উঠোনে দিই। তারপর ঘরের ঠাকুরকে গেটের সামনে উলুজোকার শঙ্খ দিয়ে আমরা পূজা করি। শঙ্করধ্বনি হয়, উলুধ্বনি হয়, শঙ্করধ্বনি। কেন? এটা আমরা আজীবন দেখে আসছি, পরিবার ঠাকুমাদের আমল থেকে দেখে আসছি এই পুজোটা। বাড়ির ভালো, পরিবারের, হ্যাঁ, ছেলে মেয়ের স্বামী ভালোর জন্য পূজাটা করি। কখন এটা হয়? এই ভোরে ৩টার থেকে শুরু হয়। সবার বাড়িতে উলু জোগাড় ধ্বনি। আর কি চালের গুঁড়োর কি পিঠার ছাপ নাকি? চালের গুঁড়ো দিয়ে ছাপ দিই, তার উপরে সব তিলের খাজা, কদমা, কমলা সব কিছু দিয়ে পূজা দিই। তবে আজকে তারপর কি পিঠা পায়েস খাওয়ার একটা ব্যাপার থাকে? আজকে তো পিঠা খাওয়া, সবার বাড়িতে বাড়িতে পিঠা পায়েস। এই সময় কি নতুন চাল উঠে? এরকম নতুন চাল উঠে, নতুন গুড়। সবার বাড়িতেই উলু জোকার ভোর থেকেই শঙ্করধ্বনি। ৩টার থেকে শুরু হয়েছে উলু জোগাড় দেওয়া। চারিদিকেই হচ্ছে। এটা কি এখন বিশেষ করে শহরের থেকে গ্রামে দেখা যায় এখনো? প্রত্যেকের বাড়িতে বাড়িতে। আধুনিকতার ছোঁয়া লাগলেও পৌষ পার্বণে মেতে উঠেছে বাঙালি। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় উৎসব হলো পিঠেপুলি উৎসব। বুধবার ভোর থেকেই আধুনিকতার ছোঁয়াকে সাথে নিয়েই, রীতি আচার মেনেই পৌষ পার্বণে মেতে উঠেছে বাঙালি।
মালবাজার শহর ও পার্শ্ববর্তী গ্রামাঞ্চলগুলিতে ভোর থেকেই শুরু হয়েছে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির নিয়ম আচার পালন। মাল শহর ও লাগোয়া সিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে দেখা গেল রীতি আচার মেনে চলছে চাল গুঁড়ো করার পালা। প্রসঙ্গত, বাড়ির মহিলারা এদিন ভোরে ঘুম থেকে উঠে স্নানাদি সেরে পূর্বপুরুষের রীতি আচার মেনে চাল গুঁড়ো করে পিঠে পুলি সহ নানা রকমের সামগ্রী তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। বাড়ির সদস্যরা জানালেন, পৌষ সংক্রান্তির সকালে রীতি আচার মেনে চাল গুঁড়োর মধ্য দিয়ে শুরু হয় পিঠে পুলি উৎসব পালন। বাড়ির মহিলা সদস্যরা পূর্বপুরুষের সেই ধারা বজায় রেখেছেন। এখনও ঢেকিতে চাল গুঁড়ো করা হয়। এদিন গ্রামের বহু বাড়িতে গিয়েই দেখা গেল অনেকেই হামাল দিস্তা সহ ঢেকিতে চাল গুঁড়ো করছেন। অপরদিকে মাল শহরের স্টেশন রোড, বাজার রোডে পৌষ পার্বণ পালনে প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন। ক্রেতারা প্রয়োজন মোতাবেক চালের গুঁড়ো, খেজুরের গুড় সহ বিভিন্ন সামগ্রী কিনছেন। বর্তমান সময়ে ব্যস্ততার মাঝে অনেককেই দেখা গেল বাজার থেকে রেডিমেড সামগ্রী কিনে পৌষ পার্বণের উৎসব পালনে। তবে আধুনিকতার ছোঁয়ায় আজও কিন্তু বাঙালি পৌষ পার্বণের উৎসব এখনো ভোলেননি। শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্রই দেখা গেল বাঙালিকে পিঠে পুলি উৎসবে মেতে উঠতে। অন্ধকার থাকতে কাক ভোর থেকেই শহর ও গ্রামাঞ্চলের বাঙালিরা মেতে উঠেছে পিঠে পুলির উৎসবে। নানা ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সে সবাই গরুকে পিঠে দিতে হয়, সে গরুকে পিঠে দিয়ে আগের দিনকার নানা রকম চাল গুঁড়ো করে ঢেকিতে সে চাল গুঁড়ো করে, এখন তো আর ঢেকি তো নেই, সুতরাং এখন ওই মিলে গুঁড়ো করে সেই গুঁড়ো চাল করে তারপরে পুলি পুঠো পিঠে, তারপরে পাটিসাপটা, মালপোয়া নানা রকমের আয়োজন করে আমরা সেই পৌষ সংক্রান্তি পালন করছি। মা দিদিমারা বানাতো, বাড়িতে খেতে ভালো লাগতো। এখন সেই সব আধুনিক যুগ হয়ে গেছে, কেউ আর বাড়িতে বানায় না, কিনে খেতে এখন ভালোবাসে। হ্যাঁ, এখন কেউ আর অতটা দেয় না, গুরুত্ব দেয় না বাড়িতে। আর কোথার থেকে কিনে? তো বাজারে সব বসে, দোকান থেকে সব কিনে নিয়ে আসে। কি 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 কি? পুলি আছে, হ্যাঁ, চিতই পিঠা আছে, পাটিসাপটা আছে, হ্যাঁ, এগুলা সব কিনে দোকান থেকে, এখন মিষ্টির দোকানেও পাওয়া যাচ্ছে। আপনার নাম? আমার নাম অসিত সাহা। আমরুদ প্রকল্পে ট্রায়াল দিতে গিয়ে পাইপের জয়েন্ট ফেটে বিপত্তি। আজ সকাল থেকেই সেই সমস্ত জায়গায় পরিদর্শন করেন জলপাইগুড়ি পৌরসভার জলের দায়িত্বপ্রাপ্ত টেকনিক্যাল পার্সনরা। তারা পুরাতন পুলিশ লাইনের সেই সমস্ত জায়গায় পরিদর্শন করেন এবং দেখেন এই ধরনের বিপত্তি যাতে আর না ঘটে। কি হয়েছিল গতকাল আর আজকে কি করা হচ্ছে? গতকাল আমাদের যে অমৃত প্রকল্পের যে জলটা, তিস্তার জল যে আছে না, সেটা আমরা ট্রায়াল দিচ্ছি। ট্রায়াল দেওয়াতে এখানে আমাদের একটা ব্যান্ড আর কি একটু ডিসপিউট হয়েছে, এখানে একটা লিকের সমস্যা হয়েছে, কিন্তু আমরা দ্রুত গতিতে আজকে আবার রিপেয়ার করে দিচ্ছি, দিয়ে আমাদের আবার নতুন করে ট্রায়াল রান শুরু হবে, আজকে থেকে আবার চলবে। কোনো সময় যদি আবার ডিসপিউট দেখা দেয় আমরা সাথে সাথে দ্রুত গতিতে করে দিচ্ছি। আমাদের টিম রেডি আছে, এই দেখেন কাজ হচ্ছে অলরেডি। আমরা যত তাড়াতাড়ি পারি সংস্কার করে দিয়ে আবার ট্রায়াল দিব, মানে খুব তাড়াতাড়ি আর কি জল চালু হয়ে যাবে। কি কারণে হয়েছিল মূলত গতকাল? এটা অ্যাকচুয়াল আমাদের একটা থার্ড ব্লক করা হয়নি, তো এই জন্যই হয়নি, কিন্তু আজকে আমরা সাথে সাথে করে দিয়ে আবার থার্ড ব্লকটা করে দিয়ে আবার ট্রায়াল দিয়ে দেবো। মানে টেস্টিংটা এখনই আবার শুরু হয়ে যাবে কাজটা হওয়ার পরে। সেটা 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে কাজটা আমাদের, দিয়ে আমরা আবার ট্রায়াল দিয়ে দেবো। আপনার নাম দাদা? আমার নাম বাবলু হক, আমি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির কাজই দেখতেছি, প্লাস নিজেও করতেছি কাজ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে পদ্মশ্রী করিমুল হক খোঁজ নিতে পৌঁছলেন অভিনেতা দেব। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সকলের সুপরিচিত সমাজসেবী এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক, যিনি সকলের কাছে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামেই বেশি পরিচিত। গত সোমবার তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং উন্নতির পথে। মঙ্গলবার তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান বাংলা চলচ্চিত্র
জগতের জনপ্রিয় নায়ক দেব। তিনি করিমুল হকের শয্যা পাশে কিছু সময় কাটান, তার সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এই সময় দেব বলেন, করিমুল হক এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে মানব সেবার জন্য উৎসর্গ করেছেন। দিন রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাইক অ্যাম্বুলেন্সের মাধ্যমে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। আজ সেই মানুষটিকে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। দেব আরও জানান, করিমুল হকের মতো মানুষেরা সমাজের প্রকৃত নায়ক। তিনি তার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করেন। বাইক অ্যাম্বুলেন্স দাদার সুস্থতার জন্য বিভিন্ন মহল থেকেও শুভেচ্ছা এবং প্রার্থনার বার্তা এসেছে। তখন থেকে শুধু এক্সাইটেড, মানে কথা বলে যাচ্ছে এক্সাইটমেন্ট, আমার শুধু এইটুকুই পজিটিভ। ভালো থাকুন দাদা, ভালো ছবি তোমাকে পৃথিবী জুড়ে আশীর্বাদ করে। আমি আপনার মতন মানুষ আরো হোক, আরো মানুষকে আগলে রাখুক, আরো মানুষকে বাঁচিয়ে রাখুক। এই সবচেয়ে বড় জিনিস আমার তোমার কথা একটু বলি, সেটা অহংকার নেই। ফুটফুটে ছেলে, আমি বিয়ে শাদী করে নাই। আমি প্রভুকে বলছি, প্রভু খুব তাড়াতাড়ি যেন বাবা মা আমি আবার আসবো কালকে, যদি দেখি তোমার আমার। নমস্কার, আমি করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারা। আমি খুব খুশি, খুব গর্বিত, ভীষণ আনন্দিত। আপনারা অনেকে জানেন আমাকে, হয়তো অনেকে চিনেন যে আমি বাইক অ্যাম্বুলেন্সের কাজটা করি। এই কাজ আজকে ভারতবর্ষ না, আজকে বিদেশ পর্যন্ত আমাকে চিনে, হয়তো স্কটল্যান্ড চিনে, কোরিয়া চিনে, বিভিন্ন দেশ থেকে এগুলো অ্যাওয়ার্ডও আমাকে দিয়েছে। বাংলাদেশ দিয়েছে, জার্মানি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। তো এইটার যে একটা কাহিনী, আমি চাচ্ছিলাম মানচিত্রে যেন আমাদের ভারতবর্ষ যেন উঠে, যে এই কাহিনীটা যেন ধরে মানুষের সেবা বা মানুষকে যে ভালোবাসা, মাতা পিতাকে যে ভালোবাসা দেওয়া। আমি তো পিকচারের মধ্যে আসতে পারবো না, তাই সেটাই আমার যে বায়োপিক, অর্থাৎ দেব দূত অ্যাম্বুলেন্সম্যান, অর্থাৎ আমি এর নাম হলো দেব দূত ভগবানের আর কি, দেবদূত অ্যাম্বুলেন্সম্যান। ইনি কিন্তু আমার বায়োপিকটা করবেন। আমি চাচ্ছি এই বই দেখে, এই ফিল্ম দেখে আপ্লুত হয়ে নিশ্চয়ই আপনারা মা বাবা আত্মীয় স্বজনকে ভালোবাসে এবং মানব জাতকে ভালোবাসে, জাতি ধর্মের নির্বিশেষে এই ফিল্মটা কিন্তু দেব করবে। আপনারা বুঝতেই পারছেন, একটা বলতে গেলে বাংলার স্টার নায়ক। আমিও চাই দেবকে আমি বলবো, যত মা বাবাকে হাসাবে তত পুণ্য অর্জন করতে হবে। কোটি কোটি টাকা থাকবে মানুষের, কিন্তু মা বাবার মায়া মমতা তোমার কাছে খুব প্রিয়। তাই মা বাবাকে সবসময়ের জন্য হাসি খুশি রাখো। প্রভু তোমাকে ভালো লাগবে, আরো সুপারস্টার করে তুলবে। আমি চাই দেব যেন পার্ট 2টাও আমার করতে পারে। অসমাপ্ত রাস্তার ধুলো বালিতে নাজেহাল গ্রামবাসী, পথ অবরোধ করে বিক্ষোভ। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরী পাড়ায় অসমাপ্ত রাস্তার জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ধুলো ও বালির কারণে চলাচল কার্যত দুঃসাধ্য হয়ে উঠেছে। এরই প্রতিবাদে আজ চৌরঙ্গি থেকে কালিয়াগঞ্জগামী মূল রাস্তায় বাঁশ বেঁধে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন আগে রাস্তার কাজ শুরু হলেও তা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে চলাচলের সময় প্রচণ্ড ধুলো উড়ে গোটা এলাকা কার্যত ধুলোয় ঢেকে যাচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে এলাকার শিশু এবং বয়স্করা। ধুলোয় শ্বাসকষ্ট সহ নানা শ্বাসজনিত সমস্যায় ভুগতে হচ্ছে শিশুদের। এমনকি প্রয়োজনে তাদের হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে বলেও দাবি স্থানীয়দের। অভিযোগ, কোনো এক অজ্ঞাত কারণে ঠিকাদার সংস্থা কাজ বন্ধ করে রেখে চলে গিয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, শাসক দলের কাটমানির কারণেই রাস্তার কাজ বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার। তিনি জানান, বিরোধীদের এই ধরনের অভিযোগ করাই চরিত্র। কাটমানি সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। তবে তিনি স্বীকার করেন, রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। কী কারণে কাজ বন্ধ রয়েছে তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। ব্লক করলেন কোন এলাকা, কেন এটা? আমরা হচ্ছে এটাতে পাহাড়পুর চৌরঙ্গি, ঠিক আছে। এই যে রাস্তাটা 1 বছর ধরে পড়ে আছে, ধুলার জন্য আমাদের বাড়িঘর দোকান বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে গেছে। জল তো দেয়ই না। কালকে ওইখানে বন্ধ করছে, ওইখানে জল দিছে। আজকে আমরা এখানে বন্ধ করছি, আজকে এখন জলটা নিয়ে এখন আসলো, দেখলা তো, এখন জলটা নিয়ে আসছে। কবে থেকে এই পরিস্থিতি রাস্তা? 1 বছর ধরে পড়ে আছে, এখানে কোনো জলের ব্যবস্থা নাই।
ঠিকাদার তো নাই, বর্ষার সময় জিসিবি দিয়ে মাটিটা এরকম করে কাটে দিচ্ছে। তো বৃষ্টির আকাশে যখন বৃষ্টি হবে তখন তো আবার জলটা পড়ে যাবে, মাটিটা পড়বে কিনা বলো? কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি ইমিডিয়েট এটা পিচ হয়ে যাবে, কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 1 বছর থেকে অর্ধসমাপ্ত হ্যাঁ, হয়ে 1 গেছে। বছর ধরে পড়ে আছে কাজটা এখানে, 1 বছর ধরে পড়ে আছে কাজ এখানে। কি কি সমস্যা হচ্ছে এর ফলে? আমাদের তো এই যে দেখুন, এই যে ধুলা দিয়ে দেখো কি অবস্থা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আমাদের ধুলা দিয়ে মনে করে সর্দি কাশি জ্বরে অসুস্থ হয়ে গেছে। প্রধান পঞ্চায়েত কাউকে জানাননি? এইটা তো প্রধান পঞ্চায়েত গেছে, কাজটা একটা কন্ট্রাক্টর নিছে কাজটা না, তা আমরা পঞ্চায়েত প্রধানকে কেন বলতে যাব? এই যে দেখুন আজকে আমরা একটা বন্ধ করলাম, এখন গাড়ি চলে আসে জল দেওয়ার জন্য। তার মানে কি চাচ্ছে জানো তো, এরা ঝামেলা হলে এরা আসবে, ঝামেলা না হলে এরা আসবে না। এরা ভালো লোকের পাত্র না, এরা হচ্ছে ঝামেলার পাত্র। কি নাম দাদা? আমার নাম হচ্ছে আইনুল হক, পাহাড়পুর চৌরঙ্গি আমার বাড়ি। সমস্যা এখানে আমাদের অন্য কিছু না, এখানে মনে করি এই রাস্তার মধ্যে 3টা স্কুল পড়ে, 2টা হাই স্কুল পড়ে, একটা প্রাইমারি স্কুল পড়ে। হ্যাঁ, তো এখানে মোটামুটি কন্ট্রাক্টর আজকে নিয়ে প্রায় মাস 6 হলো রাস্তাটাকে আছে না নির্মাণ করার জন্য। যে কন্ট্রাক্টর কাজ পেয়েছিল তারা কিন্তু কন্ট্রাক্টর সঠিকভাবে কাজটা করতেছে না। তা আমাদের সরকার মোটামুটি সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কাজকর্ম উন্নয়নমূলক কাজ করতেছে। আজকে আমাদের কন্ট্রাক্টরের জন্য কিন্তু আমাদের সরকারের গায়ে কিন্তু ছিটাফোটা কিন্তু দাগ লেগে যাচ্ছে। কিরকম? কীরকম বলতে ধরেন এই রাস্তায় মনে করি যে যেভাবে রাস্তা করে ফেলে রাখছে, মানে জল দিচ্ছে না, ঠিক মতন কাজ করতেছে না। এখন আমাদের যে সরকার আছে, এই সরকারের যে আরও পিছনে বিরোধী দল আছে, বিরোধী দল এই রাস্তা নিয়ে বিভিন্ন জায়গায় চার দোকানে রাস্তাঘাটে বসে একটা সমালোচনা শুরু করছে যে এই রাস্তা এমনভাবে রাস্তাটা করতেছে, রাস্তাটা যেভাবে করতেছে তবুও ঠিক আছে, কিন্তু রাস্তায় জল দিচ্ছে না। 3টে স্কুলে ছাত্রছাত্রী যাওয়া আসা করে, এটার অসুবিধা হয়। সাধারণ মানুষের রাস্তার পাশ দিয়ে যে সমস্ত বাড়ি আছে, এই বাড়িওয়ালাদের অসুবিধা হয়। বেশ কিছু বাচ্চা কাচ্চাদের এই ধুলার জন্য সর্দি কাশি চলে আসছে। আমাদের এইটুকু দাবি যে মানুষের মোটামুটি সরকার পরিষেবা দেওয়ার জন্য যে কন্ডাক্টরকে কাজ দিয়েছে, কন্ডাক্টর সঠিকভাবে কাজ করুক, খুব তাড়াতাড়ির মধ্যে কাজটাকে সম্পূর্ণ করুক। দেখুন, বর্তমানে যে রাস্তার পরিস্থিতি, এখানে যে কন্ট্রাক্টর কাজগুলো নিয়েছে সেখানে শাসক দলের নেতা অনেক কাটমানি খেয়েছে, তার জন্য কন্ট্রাক্টর এই রাস্তাটা ফেলে রাখছে। কিন্তু এই রাস্তা দিয়ে চলার পথে সাধারণ মানুষ, স্কুল বাচ্চা এবং অন্যান্য বিষয়, পাশের বাড়ি যে ধুলোগুলো হচ্ছে সেগুলোতে অনেক লোকের সর্দি কাশ জ্বর সদর হসপিটালেও ভর্তি হচ্ছে। আমরা চাই যে কন্ট্রাক্টরে কাজ নেক এই রাস্তাটা খুব শীঘ্রই সে যদি সমাধান করে দেয়। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি থেকে যে কালিয়াগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা, স্থানীয়ভাবে এটা আমরা ধনাইমালি রাস্তা বলি। এই রাস্তাটা তো কাজ শুরু হয়েছিল প্রায় 6 মাস আগে। হ্যাঁ, কিছুদিন থেকে কাজটা বন্ধ আছে। বন্ধ থাকাতে তো লোকের অসুবিধা হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। যত দিন যাচ্ছে তত ক্ষোভ বাড়ছে। তো ব্যাপারটা এই মুহূর্তে ঠিক আমি বলতে পারছি না, কারণ নির্মাণ সংস্থার সাথে যোগাযোগ না করে এবং অফিসিয়ালি সেই বিভাগের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ না করে কেন এত বিলম্বিত হচ্ছে, এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা মুশকিল। তবে যেহেতু মানুষের এটা একটা খুবই অসুবিধা হচ্ছে, এটা যেহেতু আমরা একটা প্রশাসনের নিম্ন স্তরে থাকলেও একটা আমাদের মানুষগুলি অসুবিধায় ভোগ করছেন, আমরা এটা অতি সত্য দেখে যাতে কাজটা দ্রুত হয় তার একটা ব্যবস্থা আমরা গ্রাম পঞ্চায়েত তরফ থেকে নেওয়ার চেষ্টা করব। বিরোধীরা তো সব কিছুই বিরোধিতা করবে, এটাই ওদের মনে হয় চরিত্র বা ওদের নীতি, কিন্তু তা নয়। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে গ্রামগঞ্জের উন্নয়নের জন্য এগিয়ে আসছেন এবং যেভাবে বরাদ্দ করছেন, আপনারা তো জানেন কেন্দ্রীয় প্রকল্পে প্রায় প্রকল্পগুলির টাকা বন্ধ, বরাদ্দ বন্ধ। তা সত্ত্বেও বাংলায় যেভাবে উন্নয়ন হচ্ছে, এটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে এটা বিরল। হ্যাঁ, বিরোধীরা বলছে, বিরোধীদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটা কথা, সেটা আপনারা প্রমাণ করবেন, আপনারা সাংবাদিক। কিন্তু আমরা জানি যে রাস্তার কাজটি শুরু হয়েছে সেই রাস্তার জন্য বরাদ্দ হওয়ার পরেই শুরু হয়েছে। সুতরাং এখানে কাটমানির কোনো ব্যাপার নেই। যারা কাজ করছেন
তারা কাজ করবেন। যাদের কোনো অসুবিধা হলে আমরা প্রশাসনিকভাবে আছি, আমাদের তারা বলতে পারেন, সেটা আমরা দেখব। কিন্তু এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। বাজারে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ মা ও 3 বছরের কন্যা, উদ্বেগে পরিবার। বাজার থেকে ফিরে আসার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু আর ফেরা হলো না। গত 11 জানুয়ারি রবিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন মাল ব্লকের ওদলাবাড়ি শান্তি কলোনির ITI কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা রেখা সরকার, বয়স আনুমানিক 30, এবং তার 3 বছরের কন্যা। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে প্রতিদিনের মতোই বাজারে যাওয়ার প্রস্তুতি নেন রেখা সরকার। কোলে ছিল তার ছোট মেয়ে, বাড়িতে রেখে যান ছেলেকে। যাওয়ার আগে ছেলের হাতে 100 টাকা দিয়ে বলেন, আমি একটু পরেই ফিরে আসব। কিন্তু সেই একটু পরেই আর বাস্তবে রূপ নেয়নি। বেলা গড়িয়ে সন্ধে, তারপর রাত, কিন্তু মা ও মেয়ের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ বাড়তে থাকে। স্বামী সদাই সরকার সেদিন কাজে ছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর খোঁজ না পেয়ে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। মোবাইলে প্রথম দিকে রিং গেলেও পরে ফোন সুইচ অফ হয়ে যায়। চোখের জল ধরে রাখতে না পেরে সদাই সরকার জানান, কোনোদিনও ভাবিনি এটাই ওদের সঙ্গে শেষ দেখা হবে। ও যদি কোথাও থাকে শুধু একবার ফোন করুক, আমি নিজে গিয়ে ওদের ফিরিয়ে আনবো। পরিবারের দাবি, কয়েকদিন আগে মোবাইল ফোন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটি হলেও এমন কোনো সিদ্ধান্তের ইঙ্গিত আগে পাওয়া যায়নি। তবে ঘটনার পেছনে কি কারণ তা নিয়ে পরিবারও দ্বন্দ্বে রয়েছে। ননদ দীপা সরকার জানান, রাতে তার মেয়ে লক্ষ্য করে যে রেখা সরকারের ফেসবুক অ্যাকাউন্ট অনলাইনে ছিল। মেসেজ পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি। পরিবার সূত্রে আরও জানা গেছে, গত 2 বছর ধরে রেখা সরকার RCM এর সঙ্গে যুক্ত ছিলেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রঙের কুর্তি বা জামা। শেষ পর্যন্ত পরিবার মাল থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজও বাড়ির দরজার দিকে তাকিয়ে রয়েছে একটি শিশু, মা ফিরবে কিনা। মানে ভাতটা আমি একটু অল্প কম খাচ্ছি, তো এদিক সেদিক করে খাচ্ছি। তো বললো, তুমি এরকম করে ভাতটা কেন খাচ্ছ? তাই আমি বললাম, ভালো লাগতেছে না, ওর জন্য খাইনি। ভালো লাগতেছে না। তার একদিন আমরা পিকনিক গিয়েছিলাম, ওই কারণে আমি ভাতটা খাইতে পারিনি। পিকনিক আমার সাথে ও গেছিলো, দিদি যে আমি সবাই মিলে আমরা পিকনিকে গেছিলাম। পিকনিক থেকে আসার পরে আমরা রাত্রে ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা আমি কাজে চলে গেছি। কাজে যাওয়ার পরে আমি ঠিক 3টার দিকে আসি বাড়িতে। 3টার দিকে আসে আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম যে, সোম, মা কই গেছে? বললো যে, বাবা, মা তো বোনকে নিয়ে বাজারে গেছে। বাড়িতে কাউকে জিজ্ঞেস করে যায়নি? না, বাড়িতে কাউকে জিজ্ঞাসা করে যায়নি। শুধু ছেলেকে 100 টাকা দিছে, বলছে এই যে 10 টাকা তুই খাবি আর 90 টাকা এনে ফ্রিজের উপরে রেখে দিবি। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার ছেলেকে এরকম বললাম, ছেলে এরকম বললো। আমি চান টান করলাম যে আমার বাজারে গেছে, তাহলে আসবে, একটু লেট হবে, তা আসবে। ঠিক আছে, ওইটাই আমি বিঘ্ন করে। পরে যখন 6টা বাজে তাও আসে না। 6টার পর থেকে আমি একটু খোঁজাখুঁজি শুরু করলাম, ফোন টোন করছি। চিন্তা বেশি হয়ে যায়। হ্যাঁ, চিন্তা বেশি হয়ে যাচ্ছে। ওর ফোনে ফোন করলাম, ফোন লাগে না। ঠিক আছে। এরকম ফোনে কোনো কথা বলতো? ফোনে কথা বলতো। আমি বলতাম, মানে হেডফোন লাগা কথা বলতো। আমি যখন বলতাম, রেখা তুমি কার সাথে কথা বলতেছো, এত ফোনে ব্যস্ত থাকো, বলে ওই যে কাগজের জন্য ফোন করছে, ওই কাগজের জন্য। কি ড্রেস পরে গিয়েছিল সেদিন? আর ড্রেস পরে গেছিল হচ্ছে কুর্তি। কুর্তি পরে গেছে। হাতে কোনো ব্যাগ ছিল? হাতে একটা ব্যাগ ছিল, আর মেয়ে ছিল সাথে। আর হচ্ছে কুর্তি পরছে, কুর্তির উপরে কালো রঙের একটা হাইনিক টাইপের পরছে। ওর মধ্যে একটা এখানে সাদা রঙের ইসে লেখা ছিল, মানে একটা টেরিয়া করে। কি লেখা ছিল? এম লেখা ছিল। আচ্ছা, এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমার স্ত্রী যেখানে থাক, বাচ্চা যেহেতু আছে, বাচ্চাদের জন্য বাড়িতে আসুক। আচ্ছা, কি নাম আপনার? নাম সদাই সরকার। আমি রবিবার দিন বাড়িতে ছিলাম, ছেলে জেলে আসছি। মার কাছে আমি 5 টাকা চেয়েছি। মা বললো এখন নাই খুচরো টাকা। মা বাজারের জন্য রেডি হচ্ছে, কানে ছিল হেডফোন। কার সঙ্গে কথা বলে গোটা ঘর উতুল পুতুল করে খুঁজছে কি জন্য, আমি কিছু বুঝতে পারছি না। তারপরে মা রেডি হয়ে ছোট্ট একটা ব্যাগ নিয়ে বুনুকে নিয়ে কোলে করে আমাকে 100 টাকা দিল। 100 টাকা নিয়ে চলে গেলো, আমাকে দোকান পাঠিয়েছে। তারপরে আমি তো আর কিছু জানি না। তারপরে খোঁজাখুঁজি করতেছিল, রাত হয়ে গেছিলো। তারপরে যে আমার পিসি বললো যে বড় বলে একটা ব্যাগ নিয়ে গেছে জামা কাপড়ের। আমার সামনে জামা কাপড়ের ব্যাগ নিয়ে বেরোয়নি, ছোটো একটা হাতে একটা ব্যাগ নিয়ে বেরিয়েছে। তারপরে এখন যেখানেই থাক, এখন আমরা আছি, এখন ছোট ভাই আছে হোস্টেলে, বোনকে নিয়ে গেছে, তুমি আমার যেখানেই থাকো আসো, বাড়িতে আসো। বাড়িতে
আমি কই গেছে, মা যে কই গেছে খুঁজে পাই না। এই আমরা শুনলাম, সেই শুনলাম, আমি শুনে তো খারাপ লাগছে। কোনোবার ফোনে কথা বলতে টাড়ি বাড়ি হিসাবে না, ওরকম আসতাম, হেডফোন কানে থাকতো, আমি আবার মানে একটু বকা টকা দিয়ে আসছি, তোমার সাথে আইসা কোনো লাভ নাই, কথা বলো না, মোবাইলই দাও, এইটুকুই বলতাম। এমনি কোনোদিন কোনো কথা বলা বা কোনো ওই ভাব ভঙ্গি দেখি নাই, যেটা দেখি না সেটা মিথ্যা কথা বলতাম না। এখন ওর মনে কি আছে ও জানে, আর উপরওয়ালা জানে। তাও কি মনে করছেন? মনে যেটা মনে করছি, বিশ্বাস হয় না, বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে এরকম একটা কাজ করতে পারে। এখন কি করে বলবো, কিছু তো জানি না। না এরকম কারো বাড়িতে বা খোঁজাখুঁজি তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফোন হয়েছিল? না, সেরকম তো আমি বলতে পারবো না কিছু। কি নাম আপনার? আমার নাম সাগরী নন্দী। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরে থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। পৌষ পার্বণের আবহে বাঙালির চিরাচরিত সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো জলপাইগুড়ি সদর ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি সেন্টারে। পৌষ পার্বণ উপলক্ষে পিঠে পুলির আয়োজন ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠেন গর্ভবতী মা, শিশুরা এবং অভিভাবকেরা। বুধবার শহরতলির বিবেকানন্দ পল্লীর অঙ্গনওয়াড়ি সেন্টারটি রঙিন সাজে সেজে ওঠে। শিশুদের জন্য সাজানো হয় নানা ধরনের পিঠে পুলির পসরা, পাটিসাপটা, ভাপা পিঠে থেকে শুরু করে নানান স্বাদের ঐতিহ্যবাহী পিঠে তৈরি করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। মূলত গর্ভবতী মা ও শিশুদের পুষ্টির কথা মাথায় রেখেই এই বিশেষ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। তিনি নিজেও পিঠে পুলি আস্বাদন করে বাঙালির লোক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান। অঙ্গনওয়াড়ি কর্মীদের এই উদ্যোগের প্রশংসা করে তিনি জানান, সদর ব্লকের মোট 5টি অঙ্গনওয়াড়ি সেন্টারে এবছর প্রথমবারের মতো পৌষ পার্বণের উৎসব পালন করা হচ্ছে। বিডিও মিহির কর্মকার বলেন, বর্তমানে ঘরে ঘরে পিঠে পুলি বানানোর চল অনেকটাই কমে গেছে। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজেদের উদ্যোগে এই সুন্দর আয়োজন করেছেন। এর মাধ্যমে শিশুরা যেমন বাঙালির সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে, তেমনি পুষ্টিকর খাবারও পাচ্ছে। এই অভিনব উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ এবং ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই অঙ্গনওয়াড়ি সেন্টারের এই আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা জানান। বাচ্চাদের জন্য পৌষ পার্বণ উপলক্ষে পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পায়েস, তারপরে খুরমা, তারপর মালপোয়া, এগুলা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এই সেন্টারে এটা প্রথম। কেন হঠাৎ করে এই আয়োজন কেন? হঠাৎ করে বিডিও সাহেবের মনে হয়েছে যে বাচ্চাদের দিলে ভালো হয়। এটা পৌষ পার্বণ সম্বন্ধে বাচ্চাদের অভিজ্ঞতাও হয়, বাচ্চারা একটু অন্যরকম খাবারও খেতে পারে। প্রতিদিন তো একরকম খাবার খায়, আজকে একটু অন্যরকম খাবার খেতে পারে। কতজন বাচ্চা উপস্থিত ছিল আজকে? 63 জন। এটা কোন আইসিডিএস সেন্টার? এটা উত্তর বিবেকানন্দ পল্লী, সেন্টার নাম্বার 267। নাম পরিচয় আপনার? নাম আর পরিচয়? রেনু মজুমদার, আইসিডিএস ওয়ার্কার। দিদিমণিরা যেভাবে আজকে বাচ্চাদেরকে সংঘবদ্ধ করে পুষ্টিকর খাবারের জন্য আজকে যে আমরা বছরে একবার পৌষ পার্বণে পিঠে পুলি সবাই খাই, মাঝে মধ্যে বাড়িতেও আমরা আলাদাভাবে খাওয়া দাওয়া করি, কিন্তু আজকে যে অনুষ্ঠানটি হলো, বিডিও সাহেব এসেছিলো, সিডিপিও সাহেব এসেছিলো, আর এখানকার মারা, দিদিরা সবাই এখানে ছিল। বাচ্চা যে পুষ্টিকর খাবার খাবে আর বিভিন্ন রকমের পিঠের যে আয়োজন করেছে, তা মানে অভিনব কায়দা। এটা একটা মানে বলতে গেলে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এটাই প্রথম
উদ্যোগ, এই উদ্যোগকে আমরা আজকে সাধুবাদ জানাচ্ছি। আগামীতে এই উদ্যোগ যাতে প্রত্যেক ICDS সেন্টার নিয়ে থাকে আর প্রত্যেকের ঘরে ঘরে যাতে পৌষ পার্বণে পিঠে পুলি হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আয়োজন মানে তো আজকে তো পৌষ পার্বণ, তো আজকে তো পিঠে খাওয়া মানে বাচ্চারা খাবে, সেই হিসেবেই আমাদের দিদিমণিদের নিজেরাই পিঠে বানিয়েছে, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা এসেছি। তাদের কিরকম উৎসব? এখানে আমরা দেখলাম যে সমস্ত বাচ্চা এবং যারা গর্ভবতী মায়েরা আছেন, যারা নার্সিং মাদার আছেন, তারা সকলে এসছেন, এসে আজকের এই উৎসবটাকে নিজেদের আমাদের যে সরকারি প্রতিষ্ঠান অঙ্গনবাড়ি সেন্টার সেখানে উপভোগ করছেন এই অনুষ্ঠানটাকে। এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। এবং সকলেই তো খুশি আপনাকে পেয়ে এবং আপনার উৎসাহ হলো। হ্যাঁ, আমাকে নিমন্ত্রণ জানিয়েছে, আমি তো আসবোই। কোথাও যাচ্ছেন আজকে? এখানে আরো আছে, আরো কয়েকটা জায়গায় হচ্ছে আজকে। এখানে জেলা স্কুলের পাশে 67, 70 এইসব সেন্টারগুলোতে মোটামুটি আজকে 5-6টা আছে, 5-6টা সেন্টারে হচ্ছে। তো ওনারাই করেছে এটা, তো এই ধরনের আমি আমার ভিডিওশিপের মধ্যে তো প্রথমেই দেখলাম আর কি, এরকমই অঙ্গনবাড়ি দিদিমণিরা এই ধরনের আয়োজন করেছে। হাড়ি নিয়ে নামতে দেখা গেল। হ্যাঁ, আজকে পৌষ পার্বণে বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসছি, তো মিষ্টি তো নিয়েই আসতে হবে। দিদিরা মূলত কি করলেন এখানে পৌষ পার্বণে ওনারা মানে যেভাবে আমাদের বাড়িতে পিঠে পুলি তারপরে আপনার হচ্ছে মালপোয়া, সরা পিঠে, তারপরে হচ্ছে পাটিসাপটা যেগুলো বানায় আর কি, সেইগুলোই এনারা এখানে বানিয়েছেন নিজেদের উদ্যোগে। এবং নিজেরা যে সামগ্রী, গুড়, নলেন গুড়, চালের গুঁড়ো, তারপরে ইত্যাদি যে এই আইটেমগুলো লাগে আর কি আমাদের পৌষ পার্বণে, সেসব গুঁড়ো নিজেরাই নিজেদের উদ্যোগে বানিয়ে তারপরে আজকে বাচ্চাদের জন্য এই আয়োজন করেছে। এটা তো পিঠেপুলি, যেমন ধরুন এই যে পিঠেপুলির যে ব্যাপারটা বললেন, একটা পিঠে তৈরি করতে গেলে যতখানি শ্রম লাগে, সেই শ্রম দেওয়ার মতন সংগঠিত পরিবার আমাদের এখন তো নেই। আপনারা জানেন যে একক পরিবার বেশিরভাগই ক্ষেত্রে, চাকরি সূত্রে হোক বা অন্যান্য কাজের ক্ষেত্রে হোক, যে একক পরিবারগুলো গঠন হয়েছে। আর হচ্ছে বাড়ির জায়গার সংকীর্ণতা, যে ঢেকি বান দিয়ে যে চালের গুঁড়ো তৈরি হতো, সেটা করার সুযোগ খুব কম। সুতরাং যদি বাইরেও আমরা পিঠে খাই, সেটাতে খারাপ তো কিছু নেই যদি স্বাস্থ্যকরভাবে বানানো হয়। আর এখানে আমাদের এই বাচ্চারা দেখলো আজকে ওনাদের মায়ের মাতৃসম যে অঙ্গনবাড়ি দিদি ওনাদের, তারা নিজেদের হাতে এইগুলো তৈরি করে যে বানিয়েছে, এটা তো ওদের কাছে একটা আমাদের বাঙালি সংস্কৃতির বিরাট বার্তা যাবে। ঘোড়ামোড় ট্রাফিক আউটপোস্ট পুলিশের পক্ষ থেকে আজ শাহডাঙ্গিতে একটি সচেতনতামূলক কর্মসূচি করা হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট নিউ জলপাইগুড়ি থানার ট্রাফিক পুলিশের ঘোড়ামোড় ট্রাফিক আউটপোস্ট পুলিশের পক্ষ থেকে আজ শাহডাঙ্গিতে একটি সচেতনতামূলক কর্মসূচি করা হয়। যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে করে বড়সড় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বারবার ট্রাফিক পুলিশকে। তাই বিভিন্ন হাটে বাজারে সচেতনতামূলক হ্যান্ডবিল দেওয়া হয়। বাজার করতে আসে যারা এখনো পর্যন্ত হেলমেট পরছে না গাড়িতে, তাদেরকেই এই হ্যান্ডবিল দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন নিউ জলপাইগুড়ি থানার ট্রাফিক আইসি, সাথে ঘোড়ামোড় ট্রাফিক ইনচার্জ, আরও এলাকার বিশিষ্ট সমাজসেবামূলক প্রফুল্ল রায়। ধনী গরিব সকলকেই চেয়ার টেবিলে বসে খিচুড়ি খাওয়ানো হলো কামারপাড়া ছট পূজা কমিটির উদ্যোগে। কামারপাড়া ছট পূজা কমিটির উদ্যোগে প্রতি বছরই মকর সংক্রান্তির দিনে কয়েক হাজার মানুষদের খিচুড়ি সবজি খাওয়ানোর উদ্যোগ নেন। এবছরেও তারা সেই উদ্যোগ অব্যাহত রেখেছেন। আজ কামারপাড়া ছট পূজা কমিটির উদ্যোগে বর্ধন প্রাঙ্গণ ক্লাবে কয়েক হাজার মানুষদের খিচুড়ি সবজি খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের কামারপাড়া ছট পূজা কমিটির তরফ থেকে এই পৌষ সংক্রান্তিতে গত বছরও আমরা খিচুড়ি খাওয়াইছিলাম। গত বছর 2000 লোক খাইছিল, এবছরও আমাদের এস্টিমেট আছে 3 থেকে 4000 লোক খাওয়ানোর। প্রতি বছরই আমাদের ছট পূজার ঘাটে যে খিচুড়ি হয়, সেরকমই কোয়ালিটি আমরা এইখানটা রাস্তায় যে কোনো লোক এখানটা সবারই আমরা ওয়েলকাম করি খিচুড়ি খাওয়ার জন্য। কি কারণে খাওয়ালেন? কারণ এমনি আমরা পৌষ সংক্রান্তি উপলক্ষে ওয়ান টাইপ অফ খিচুড়ি পিকনিক। কতজনকে খাওয়াচ্ছেন? আমরা এখন অবধি 2000 লোক খেয়ে নিয়েছে, আরও রান্না হচ্ছে, সন্ধ্যা অবধি আমরা খিচুড়ি খাওয়াবো। মানে এটা কি ছট পূজার কিছু টাকা? না, আমরা নিজেদের মধ্যেই যে টাকা আমরা যেটা কমিটির ফান্ড দিয়ে এটা আমাদের খিচুড়ি খাওয়ানো। মানে ছট পূজার কমিটি? হ্যাঁ, ছট পূজার কমিটির তরফ থেকে। কি নাম? আমার নাম সুনীল কুমার শাহ, আমি এই কমিটির ক্যাশিয়ার।
বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষ ও দুস্থ মানুষদের জন্য শীতের আমেজে কম্বল বিতরণ পুরাতন পুলিশ লাইন পিপলস ওয়েলফেয়ারের উদ্যোগে। তপন কুমার সান্যালের স্মরণে আজ এখানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শীতের কম্বল বিতরণ করা হয়। এর আগেও স্বামী বিবেকানন্দের জন্মদিনে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আর আজ কম্বল বিতরণ করার অনুষ্ঠান করা হয়েছিল। এই অনুষ্ঠানে কয়েকজন অসহায় মানুষদের হাতে কম্বল এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়েছিল। আপনারা ভালো থাকেন, আপনি আসেন। আচ্ছা আমি দিচ্ছি। আসেন আপনি, আজকে এই প্রোগ্রামটা হচ্ছে আমরা শহরে যারা আমাদের প্রতিবন্ধীরা রয়েছেন তাদের এবং একদম অতি দুস্থ বর্গতে যে সমুদায়ের লোকগুলো চলে আসে তাদের মধ্যে বেছে নিয়ে আমরা 25 জনকে আমরা মিষ্টিমুখ এবং কম্বল দান করলাম। কি কারণে? এই কারণে হচ্ছে আমাদেরই পাড়ার সর্বজন শ্রদ্ধেয় তপন কুমার সান্যাল মহাশয় শিক্ষক ছিলেন, ওনার মহাপ্রয়াণ দিবস, সেই দিবসকে স্মরণ করে ওনার পরিবারের সহযোগিতা পেয়ে একসঙ্গে আমরা এই কাজটা করলাম। শিলিগুড়ির ঠাকুরনগরের মোবাইলের দোকানে চুরি, উদ্ধার চুরির সামগ্রী। শিলিগুড়ি শহর সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গত বুধবার সকাল প্রায় 9টা নাগাদ দোকানের কর্ণধার দোকান খুলে সিলিংয়ের কিছু অংশ ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহ হওয়ায় দোকানের ভেতরে চারিদিকে নজর দিতে চুরির বিষয়টি স্পষ্ট হয়। দোকান থেকে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক, রাউটার সহ একাধিক সরঞ্জাম খুলে নিয়ে যায় চোরেরা। পাশাপাশি দোকানের ভেতরে থাকা একাধিক দামি স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়ার অভিযোগ লিখিত আকারে এনজেপি থানায় জমা করেন দোকানের কর্ণধার। ঘটনার পরপরই তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখে অপরাধীকে শনাক্ত করে পুলিশ। এরপরই গত শুক্রবার সাউথ শান্তিনগর দুর্গা মন্দির নিবাসী বিশ্বজিৎ সেন ওরফে ছোটন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার তদন্তের স্বার্থে অভিযুক্তকে 6 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরির 2টি স্মার্ট ওয়াচ, 2টো মোবাইল ও একটি মোবাইল চার্জার। বাকি চুরি হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে জলপাইগুড়িতে শুরু হয়ে গেছে কুচকাওয়াজের প্রস্তুতি। প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। তার আগেই শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ে এনসিসি ক্যাডেটদের মার্চ পাস্টের মহড়া চলছে জোর কদমে। নির্দিষ্ট ছন্দে পদচারণা, শৃঙ্খলা এবং ঐক্যের বার্তা নিয়ে নিয়মিত অনুশীলনে ব্যস্ত ছাত্ররা। জানা গেছে এবছর কুচকাওয়াজের মহড়ায় স্কুল পর্যায়ে অংশগ্রহণ করবে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়, জলপাইগুড়ি জেলা স্কুল, ফণীন্দ্রদেব বিদ্যালয়, সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়, সোনাউল্লাহ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রস্তুতি কেমন? প্রস্তুতি দেখতেই পাচ্ছেন মোটামুটি হচ্ছে, চেষ্টা করবো আরও ভালো করার। কোন কোন স্কুল থাকবে মাঠে? সেদিন স্কুল এখানে থাকবে, জেলা স্কুল থাকবে, আমাদের এফডিআর থাকবে, সেন্ট্রাল গার্লস থাকবে, সদর গার্লস থাকবে, সোনাউল্লাহ থাকবে, আর থাকবে দেশবন্ধু স্কুল হয়তো। সেখানে মাঠে গিয়ে আমাদের একবার খালি মার্চ পাস থাকবে। সেখান থেকে আমাদের স্কুল থেকে শুধু এনসিসি যেতেও পারে, নাও যেতে পারে, স্কুল থেকে প্যারেডও ডাকতে পারে। এসি কলেজ থাকবে, এসি কলেজ থেকে এনসিসি সিনিয়ররা যাবেন, আমাদের স্কুল থেকে যাবেন, বাদবাকি সমস্ত স্কুল থেকে প্যারেড যাবে, একবার শুধু মার্চ পাস হবে। বাদবাকি সবাই থাকবে, ফায়ার ব্রিগেড থেকে যাবেন, সিভিল ডিফেন্স থেকে যাবেন, সমস্ত জায়গা থেকে, ডিফেন্স একাডেমি থেকে যাবেন। যাদের আমাদের 3টি স্কুল যাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদেরকে বেছে নেওয়া হবে। সেখান থেকে আমাদের পুরস্কার দেওয়া হবে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয়, তো সেখানে দেবে। কি আশা করছো, ফলাফল কেমন হবে? প্র্যাকটিস ফলাফল চেষ্টা করছি, এখনও বলা যায় না, তো ফাইনাল মাঠেই দেখা যাবে কি হয়। কি নাম তোমার? আমার নাম দীপ দাস। এফডিআই স্কুলের স্টুডেন্ট? এফডিআই স্কুলের স্টুডেন্ট। কোন ক্লাস? ক্লাস 11। এনসিসির কোনো দায়িত্বে আছো? এনসিসি হ্যাঁ, জেইও জুনিয়র অ্যান্ড অফিসার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়। বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইয়োর হার্ট। আগামী 16ই জানুয়ারি শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মাননীয় মুখ্যমন্ত্রীর আগমনের খবর মিলতেই হঠাৎ যেন ঘুম ভাঙল প্রশাসনের। রাতারাতি শুরু হয়ে গেল রাস্তা মেরামতের তোড়জোড়। কারণ একটাই, মুখ্যমন্ত্রী আসবেন অথচ রাস্তা ভাঙা থাকবে, তা কি আর হতে পারে? যে রাস্তা দিয়ে বছরের পর বছর সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে, যে রাস্তা দীর্ঘদিন ধরে ছিল এবড়ো খেবড়ো, খানাখন্দে ভরা, সেই রাস্তা এবার চকচকে করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাটি শিলিগুড়ির সিটি সেন্টার থেকে হসপিটাল লাইন সংযুক্তকারী রাস্তা। শিলিগুড়ির এক গুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়েছিল এই রাস্তা। এতদিন ধরে সাধারণ মানুষের দুর্ভোগ প্রশাসনের চোখে পড়েনি, কিন্তু মুখ্যমন্ত্রীর সফর ঘোষণার পরেই যেন আলাদিনের চিরাগ হাতে পেল কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছেই, এত বছর ধরে কেন এই রাস্তার সংস্কার হয়নি? কেন সাধারণ মানুষের যাতায়াতের নিরাপত্তা নিয়ে কখনো মাথা ঘামানো হয়নি? শুধু কি কোনো বড় নেতা বা মুখ্যমন্ত্রী এলেই উন্নয়ন নামক শব্দটির অস্তিত্ব প্রশাসনের মনে পড়ে? মহাকাল মন্দিরের জন্য জমি নির্ধারণ হয়েছে, শিলান্যাস হবে, এতে কোনো সন্দেহ নেই। ধর্মীয় প্রকল্প হোক বা উন্নয়নের কাজ, তা অবশ্যই স্বাগত। কিন্তু সেই উন্নয়ন যদি শুধুমাত্র অনুষ্ঠানের আগে সাজানো মঞ্চের মতো হয়, তাহলে তো উন্নয়ন নয়, তা চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয়। একদিকে মহাকাল মন্দির, অন্যদিকে হঠাৎ রাস্তা সংস্কার, সব মিলিয়ে শিলিগুড়িতে এখন উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে জোর গলায়। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন থেকেই যায়, এই উন্নয়ন কি শুধুই বিশেষ দিনের জন্য, নাকি মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর আবার সবকিছু আগের মতোই ধুলোর স্তূপে ঢাকা পড়বে? হবে সেটা জানি, এখন যখন শুরু হবে তখনই বুঝবো যে মন্দির হচ্ছে। তো এখানে এই চলতি মাসের 16 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, শিলান্যাস করবে। আচ্ছা, সেই বিষয়ে আপনি কি বলবেন? মানে পুরো জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আপনি তো বেশ কিছুদিন ধরে এখানে রয়েছেন, আপনার দোকান রয়েছে এখানে, কি বলবেন? আমি বলতে চাই যে দিদি আসবে সেটা ভালো কথা, যাক রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে, কিন্তু আমি একটাই কথা বলতে চাই, এই রোডের লাইটগুলো নাই, তার জন্য আমরা ভীষণ দুঃখিত। এই স্ট্রিট লাইনগুলো যে রয়েছে সেগুলো নেই? সেগুলো নেই, আগে ছিল, এখন নেই। আচ্ছা, কত বছর ধরে নেই? কত বছর মানে মোটামুটি ধরো মাস 7 হয় নেই। কতদিন ধরে লাইট নেই? 1.5 বছর থেকে লাইট নেই, 1.5 থেকে 2 বছর হলো। 1.5 থেকে 2 বছর। হ্যাঁ। তো এখন এই যে এত সুন্দর ঝা চকচকে উঠছে, জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, লাইটের ব্যবস্থা করা হয়েছে কি? এখন লাইটের ব্যবস্থা করেছি কি করে না সেটা আমি তো বলতে পারবো না। এখন গতকাল সন্ধ্যায় লাইট জ্বলেছিল? না, এখনো জ্বলেনি। জ্বলেনি। তো আপনি একজন এখানকার ব্যবসায়ী হিসেবে কি চাচ্ছেন? আমি চাই রাস্তা যদি লাইট দেয় তাহলে আমরা খুব সুবিধা হবে আমাদের। লাইট না থাকাতে কি ধরনের অসুবিধা হয়? লাইট না থাকাতে ধরো ছিনতাই, হাবিজাবি ইত্যাদি, ড্রাস্টোর লোক ঠোক রাস্তায় ঘোরে, তার জন্য সবারই অসুবিধা। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পদ্মশ্রী করিমুল হক, খোঁজ নিতে পৌঁছলেন অভিনেতা দেব।
জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরী পাড়ায় অসমাপ্ত রাস্তার জেরে চরম দুর্ভোগে সাধারণ মানুষ, পথ অবরোধ করে বিক্ষোভ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।